সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই আলোচ্য বিষয়গুলোর সর্বপ্রথমে আসবে কংগ্রেস, বঙ্গভঙ্গ, মুসলিম লীগ, স্বদেশী আন্দোলন, নাথান কমিশন, মনন্তর, বেঙ্গল প্যাক্ট এবং সর্বশেষে আসবে ভারত ছাড় আন্দোলন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের প্রথম টপিক কংগ্রেসে চলে যাই। এই কংগ্রেস এটি একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় 1885 সালে এবং এই কংগ্রেস এই ভারতবর্ষের রাজনৈতিক দল হলো, এর প্রতিষ্ঠাতা হলেন একজন ইংরেজ, তিনি হচ্ছেন অ্যালান অক্টেভিয়ান হিউম। এবং এই কংগ্রেস যেই না এই উপমহাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রাখে। এখানে মূলত তারা এই ভারতবর্ষের যে সকল জনগণ রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রথম দিকে তারা কাজ করে এবং এই কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বাঙালি ছিলেন। এরপরে আমরা জানবো বঙ্গভঙ্গ সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রাচীনকালে বাংলা প্রদেশ, কিন্তু বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগ করা হয়, এই বাংলাকে ভাগ করা হয় 1905 সালে। ভাগ করে কয়টা হয়, এটা করেন হচ্ছে লর্ড কার্জন। এবং এই যে বঙ্গভঙ্গ করে প্রদেশ করা হলো দুইটি প্রদেশ, সে একটি প্রদেশের নাম হলো বাংলা প্রদেশ এবং আরেকটি প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ ও আসাম। কিন্তু যখন এই দুটো প্রদেশ করা হলো, এতে কার স্বার্থ সংরক্ষিত হলো? তাহলে এতে মূলত মুসলিমদের স্বার্থ সংরক্ষিত হলো। কারণ কি, এর মাধ্যমে এই পূর্ববঙ্গ ও আসাম, যা বর্তমানে বাংলাদেশ এবং আসাম এই অঞ্চলে নিয়ে গঠিত, অর্থাৎ বিশেষ করে আমরা যদি বলি বাংলাদেশ, বর্তমান যে বাংলাদেশ, এখানে অনেক উন্নতি হয় এই বঙ্গভঙ্গে হওয়ার ফলে। কারণ এখানে বিভিন্ন ধরনের সভা সমাবেশ হয়, তার সাথে কলকারখানা, অফিস আদালত স্থাপন করা হয়। এই কারণে এইখানে যেহেতু এই বাংলাদেশ তৎকালীন পূর্ববঙ্গ আসাম এই অঞ্চলে যেহেতু প্রচুর মুসলিম বসবাস করত, এই কারণে বঙ্গভঙ্গ হওয়ার কারণে মুসলিমদের মধ্যে একটা খুবই ভালো এক আভাস দেখা যায়। কিন্তু পরবর্তীতে যেহেতু এই মুসলিমদের মধ্যে একটা সুন্দর একটা আবহাওয়া দেখা গেল, অপর সাইডে কিন্তু সেই ধরনের কোনো ধরনের আবহাওয়া দেখা যায়নি, অর্থাৎ হিন্দুদের মধ্যে। এবং যেহেতু এই পূর্ববঙ্গ ও আসাম নতুন একটা প্রদেশ হয় এবং এই প্রদেশের রাজধানী হিসেবে নাম হয় ঢাকা। যেহেতু এই প্রদেশে অন্যদিকে অর্থাৎ অন্য ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের মধ্যে যেহেতু কোনো ধরনের আভাস ভালো করে দেখা যায়নি, এই কারণে হিন্দুরা আন্দোলন শুরু করে। তারা চায় বঙ্গভঙ্গ রদ করা হোক, বাতিল করা হোক, এবং পরবর্তীতে তারা সফল হয় 1911 সালে, যে সময় বঙ্গভঙ্গ রদ করা হয়। এবং সেই সময় ইংরেজদের লর্ড ছিলেন লর্ড হার্ডিঞ্জ, তিনি বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। কারণ হিন্দুরা সেই সময় বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করে, যে সকল আন্দোলনগুলোর নাম আসলে স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এছাড়া তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করে ইংরেজদের বিরুদ্ধে, তারা হামলা চালায় ইংরেজদের বিরুদ্ধে। এবং এর প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে তারা অর্থাৎ ব্রিটিশরা সমর্থ হয়। এবং যেহেতু এই বঙ্গভঙ্গ রদ করা হলো, এই কারণে এদের স্বার্থ সংরক্ষিত হলো হিন্দুদের। এই বঙ্গভঙ্গ যখন 1905 সালে হলো, এটা যেহেতু মুসলিমদের মধ্যে একটি ভালো ধরনের প্রভাব সৃষ্টি করেছিল, এই কারণে মুসলিমরা মিলে একটি দল গঠন করলো, যে দলের নাম হলো মুসলিম লীগ। এবং এই মুসলিম লীগের পূর্ব নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। এবং এই মুসলিম লীগ ঠিক বঙ্গভঙ্গ হওয়ার 1 বছরের মাথায় প্রতিষ্ঠা করা হয় 1906 সালের 30 ডিসেম্বর। এই মুসলিম লীগের মেইন ভূমিকা ছিল মূলত এই ভারতবর্ষে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা। যেহেতু পরবর্তীতে কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের স্বার্থ সংরক্ষণ করত, এই কারণে মুসলিমদের একটি স্বার্থ সংরক্ষণের জন্য একটি দলের প্রতিষ্ঠা করা প্রয়োজন হয় পরে। এবং এই মুসলিম লীগের প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা রাখে অর্থাৎ প্রতিষ্ঠা যে করেন, তিনি হচ্ছে নবাব সলিমুল্লাহ। এই মুসলিম লীগ কিন্তু ঢাকায় প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন মাঝে মাঝে চলে আসে যে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় এই ঢাকায়, অর্থাৎ বাংলাদেশের ঢাকায়।
এরপরে আমরা জানবো স্বদেশী আন্দোলন। আমরা একটু আগে বললাম যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে, তারপর কিন্তু হিন্দুরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করে, যে আন্দোলনগুলো স্বদেশী আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ এই স্বদেশী আন্দোলনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা এবং কি কি গুরুত্বপূর্ণ তথ্য তা আমরা এখন জানবো। সবার প্রথমে আমরা যেটা জানলাম অলরেডি, যে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কিন্তু বাংলায় প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়, যে আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এবং এই স্বদেশী আন্দোলনের সময় এই ক্ষুদিরাম, যিনি একজন কিশোর ছিল, সে ক্ষুদিরামের পরবর্তীতে ফাঁসি দেওয়া হয় 1908 সালে। সে কিন্তু এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কিন্তু সে এই আন্দোলনটা করেছিল, এই ক্ষুদিরাম। এবং এছাড়া আমরা দেখি সূর্য সেন, তিনিও বিভিন্ন ধরনের স্বদেশী আন্দোলন করছে, এবং এই সূর্য সেনের উপাধি ছিল মাস্টারদা, এই জন্য একে বলা হতো মাস্টারদা সূর্য সেন। এবং এই মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন 1930 সালের 18 এপ্রিল। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী নেত্রী ছিলেন পিতিলতা ওয়েদার। এরপরে আমরা নাথান কমিশন পড়ব, যে নাথান কমিশন কিনা বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রভাব দেখা যায়। কারণ যেহেতু বঙ্গভঙ্গ মুসলিমদের জন্য ভালো কিছু ছিল, কিন্তু অপরদিকে যখন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে হলো, তখন মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়লো। এই কারণে এই মুসলিম সমাজকে শান্ত করার জন্য এই ব্রিটিশরা একটা প্রজেক্ট হাতে নিল, যে প্রজেক্টটা হলো যে এই পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে কোনো ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কিনা। এই স্থাপন করার জন্য তারা একটা কমিশন গঠন করলো, যে কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন। এবং সেই নাথান কমিশনের মূলত গঠিত হয় 1912 সালে, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করার ঠিক পরের বছরই, কারণ এই মুসলিম সমাজকে শান্ত করতে হবে। এবং এই নাথান কমিশন তারা রিপোর্ট প্রদান করে 1913 সালে, এবং তারা বলে যে হ্যাঁ, এই বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়। এবং এই যে নাথান কমিশন, এই নাথান কমিশনের সদস্য ছিল 13 জন। অর্থাৎ নাথান কমিশন গঠিত হয় 1912 সালে, তারা রিপোর্ট প্রদান করে সরকারের কাছে 1913 সালে, এবং এই নাথান কমিশনের মোট সদস্য ছিল 13 জন। এবং এই নাথান কমিশনের সভাপতি ছিল ব্যারিস্টার রবার্ট নাথান। এবং এই যে তার নাম নাথান, সেই থেকে এই কমিশনের নাম হয়েছে নাথান কমিশন। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি এই নাথান কমিশনের রিপোর্টের প্রেক্ষিতেই আমাদের বর্তমান বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোন কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, সেটি হচ্ছে এই নাথান কমিশনের মাধ্যমে। এবং আমি জানবো বেঙ্গল প্যাক্ট। এই বেঙ্গল প্যাক্ট একটি গুরুত্বপূর্ণ চুক্তি এই বাংলার হিন্দু আর মুসলিমদের মধ্যে। কারণ কি, এই বেঙ্গল প্যাক্ট চুক্তি যাতে হিন্দু মুসলিমরা ঐক্যভাবে থাকে এবং তাদের কোনো যাতে সাম্প্রদায়িক কোনো ধরনের পার্থক্য না থাকে, এই কারণে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট চুক্তি। এবং এই চুক্তি সম্পাদিত হয় 1923 সালের 16 ডিসেম্বর। এবং এই যে চুক্তি, অর্থাৎ হিন্দু মুসলিমকে, বাংলার হিন্দু মুসলিমকে একত্র করতে হবে, যাতে তাদের কোনোদের মধ্যে মনোমালিন্য না থাকে, তাদের ঐক্য যাতে খুব দৃঢ় হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছিলেন তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আবার একে সংক্ষেপে বলা হয় দেশবন্ধু CR দাস। কিন্তু পরবর্তীতে তিনি যখন মারা যান, এই মারা যাওয়ার প্রেক্ষিতে এই বেঙ্গল প্যাক্টটা আর খুব বেশি দূর আগাতে পারেনি। এরপর আমরা দেখব ভারত ছাড়া আন্দোলন। এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি অন্যতম আন্দোলন, যার নেতৃত্ব দেয় আমরা ছবিতে যদি দেখি যে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি এই ভারত ছাড় আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। এই ভারত ছাড় আন্দোলন মূলত কি ছিল? এই ভারত ছাড় আন্দোলন ছিল হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন। সেখানে কি করা হলো, যে বলা হলো তোমরা ভারত ছাড়ো, আমরা আমাদের স্বাধীনতা বা আমরা আমাদের দেশ নিজেরাই স্বাধীন করতে পারবো, তোমরা ভারত ছাড়ো। অর্থাৎ এই যে এখান থেকে ভারত ছাড়ো, ব্রিটিশরা তোমরা ভারত ছাড়ো, এখান থেকে আন্দোলন হয়েছিল ভারত ছাড় আন্দোলন। এবং এই ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। এই ভারত ছাড় আন্দোলন হয় 1942 সালে। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো মন্বন্তর। এখন প্রশ্ন আসতে পারে মন্বন্তর কি?
আমরা আগে সেটা ব্যাখ্যা করি। সেটা হলো মন্বন্তর হচ্ছে এক ধরনের দুর্ভিক্ষ, অর্থাৎ দুর্ভিক্ষের অপর নামই হচ্ছে মন্বন্তর। অর্থাৎ এই ভারতবর্ষে বিশেষ করে এই বাংলা অঞ্চলে কবে কবে দুর্ভিক্ষ এসেছিল এবং সেগুলোর সাল কত এবং সেই দুর্ভিক্ষগুলো কি নামে পরিচিত সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা প্রথম যে মন্বন্তর পড়ব সেটা ৭৬-এর মন্বন্তর। এখন এই ৭৬-এর মন্বন্তর পড়ার সময় আমাদেরকে দুইটা সাল মনে রাখতে হবে। আমরা একটি হচ্ছে বাংলা সাল এবং আরেকটি হচ্ছে ইংরেজি সাল। যেহেতু আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলে আমাদের দেশে, আবার ইংরেজি ক্যালেন্ডারও আমাদের প্রচলন রয়েছে, এই কারণে দুটো সাল থেকেই প্রশ্ন আসে। প্রশ্ন আসবে যে ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে হয়, এবং আবার প্রশ্ন আসতে পারে যে ৭৬-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়। তাই এই বিষয়ে আমাদেরকে একটু সাবধান হতে হবে। সেটি হলো ৭৬-এর মন্বন্তর হয় ১১৭৬ সালে, অর্থাৎ এই বাংলা সালের থেকেই মন্বন্তরের নামকরণ করা হয়েছে ৭৬-এর মন্বন্তর, এবং ইংরেজি হয় ১৭৭০ সালে। এটি ছিল আমাদের ৭৬-এর মন্বন্তর। এরপর আরেকটি অন্যতম মন্বন্তর হয় ৫০-এর মন্বন্তর, যেটা কিনা হয় বাংলা ১৩৫০, অর্থাৎ বাংলা সাল হচ্ছে ১৩৫০ এবং ইংরেজি সাল হচ্ছে ১৯৪৩ সাল। আমরা যদি এটা যদি একটু ব্যাখ্যাতে যাই তাহলে কি হবে, আমরা যদি ইংরেজি সালটা একটু ব্যাখ্যা করি, ১৭৭০, ১৯৪৩ সাল। ১৭৭০-এর ঠিক আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটি কি? সেটি হলো এই ১৭৭০-এর আগে আমরা যদি দেখি ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাচ্যুত হয় এবং বক্সার যুদ্ধে মীর কাসিমও ক্ষমতাচ্যুত হয় এবং ইংরেজরা সেখানে গোড়াপত্তন করে এই বাংলায়, বিশেষ করে এই বাংলার দেওয়ানি ক্ষমতা, অর্থাৎ তারা খুব জোর করে, খুব অত্যাচার করে এখানকার মানুষদেরকে চাষ করাতো নিজেদের স্বার্থ উপলব্ধি করার জন্য। এরই প্রেক্ষিতে পরবর্তীতে কি দেখা যায়, এই কিছু বছর পরে অর্থাৎ ১৭৭০ সালে আমরা দেখতে পারি এই বাংলায় একটা দুর্ভিক্ষ হয়, যেটা কিনা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত, এবং এটি বাংলা ১১৭৬ সাল, ইংরেজি ১৭৭০ নামে পরিচিত। এরপর আমরা যদি দেখি ১৯৪৩ সাল, ১৯৪৩ সালে সেই সময়ে এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করত। বিশেষ করে এই বাংলা অঞ্চলে কিন্তু তাদের চোখ ছিল খুবই খারাপ, কারণ এই বাংলা অঞ্চলের মানুষদেরকে তারা খুব শ্রদ্ধা আকারে দেখতো না। এরই প্রেক্ষিতে ১৯৪৩ সালে সেই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে এই যারা ব্রিটিশ বাহিনী এই অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছিল, এদের খাদ্য যোগানোর জন্য, অর্থাৎ ব্রিটিশ যারা সৈন্য ছিল তাদের খাদ্য যোগানোর জন্য এই বাংলা থেকে খাদ্যগুলো তাদেরকে দেওয়া হতো। তো এই বাংলার খাদ্য দেওয়ার কারণে এখানে কিন্তু একটা খাদ্য সংকট দেখা যায়, যেটা কিনা একটা কৃত্রিম খাদ্য সংকট, এবং সেই খাদ্য সংকটের কারণে ইংরেজি ১৯৪৩ সাল, যেটা কিনা বাংলা ১৩৫০ সালে ৫০-এর মন্বন্তর হয়। তো এই ছিল আমাদের দুইটি অন্যতম মন্বন্তর। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এখন আমরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয় থেকে বিগত সালে কি কি প্রশ্ন আছে তা জানবো। আমরা যদি প্রথম একটা প্রশ্ন দেখি, সেটি হলো বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? অপশনগুলো যদি দেখি, এ কে ফজলুল হক, খাজা নাজিমউদ্দিন, মহাত্মা গান্ধী, নাকি চিত্তরঞ্জন দাস। আমি একটু বলে রাখি তোমাদেরকে হিন্ট দিই, সেটা হলো এই বেঙ্গল প্যাক্ট কিন্তু হিন্দু এবং মুসলিমদের যাতে ঐক্যভাবে বসবাস করতে পারে এই জন্য একটি অন্যতম চুক্তি ছিল এই বেঙ্গল প্যাক্ট। আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, সেটা উত্তর হলো চিত্তরঞ্জন দাস, যাকে বলা হয় দেশবন্ধু তার উপাধি, এবং অনেক সময় একে সি আর দাস বলা হয়। তিনি এই বেঙ্গল প্যাক্ট উদ্যোগে নেন যাতে এখানকার হিন্দু মুসলিমদের খুবই ঐক্যভাবে বসবাস করতে পারে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক পার্থক্য না থাকে। চলো বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন দেখি, সেটি হলো ৭৬-এর মন্বন্তর বাংলা কত সনে বা কত সালে সংগঠিত হয়? সেটি অপশন দিয়ে দেখি, ১০৭৬, ১১৭৬, ১২৭৬ না ১৩৭৬ সাল। এখানে কিন্তু বলে রাখি, এখানে চেয়েছে বাংলা সাল। তাহলে আমাদেরকে অবশ্যই, যদি আমি একটু তোমাদেরকে বলি যে মন্বন্তর নামকরণ করা হয়েছিল মূলত বাংলা সালের লাস্টের দুইটা সংখ্যা নিয়ে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলাই ৭৬। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এটা কি হবে। হ্যাঁ, এটা হবে বাংলা ১১৭৬ সালে, এবং আমরা যদি ইংরেজি সাল দেখি তাহলে ১৭৭০ সালে এই ৭৬-এর মন্বন্তর সংগঠিত হয়। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুইটি বিগত সালের প্রশ্নের খুব যথার্থভাবে উত্তর দিতে পেরেছ, এবং আশা করি এও যে তোমরা
এই টপিকগুলো আবার খুব ভালোভাবে পড়বে এবং খুব বেশি প্র্যাকটিস করবে, যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।